রায়ে এটা আছে যে 10টা নাগাদ হাসপাতালে যে আউটপোস্ট আছে সেখান থেকে স্থানীয় থানায় যে মেসেজ পাঠানো হয়েছে সেখানে কিন্তু একজন লেডি ডাক্তার আত্মহত্যা করেছেন বলেই জানানো হয়েছে, সেখানে ধর্ষণ খুনের কথা জানানো হয়নি। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, তিনি তখনও বলছিলেন, এখনও বলছেন যে তিনি ফাঁসি চান। তিনি যদি ফাঁসি চান তাহলে তিনি স্বাস্থ্যমন্ত্রীর অধীন কলেজ কর্তৃপক্ষ কেন কেসটা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলতে চাইছিলেন? তিনি যদি ফাঁসি চান তাহলে তার অধীনের পুলিশরা মর্গে বডিটা, যেটা মার্ডার কেস এবং রেপ কেসের ময়না তদন্ত সূর্যাস্তের পর হওয়ার কথা না, তো থানার লোকেরা সেটা রাত্রিবেলায় করালেন এবং যিনি সিনিয়র মোস্ট ডাক্তার ছিলেন তিনি বলছেন যে পার্টির একজন নেতা হুমকি দিয়েছিলেন যদি এই রাত্রে পোস্টমর্টম না হয় তাহলে রক্তগঙ্গা বইবে। কেন এত তাড়াতাড়ি কেন? আগে যে ডেড বডিগুলো ছিল সৎকারের জন্য সেগুলোকে বাদ দিয়ে এই ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো। উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, যে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সেখান থেকে সত্যিকার প্রমাণ যাতে কিছু আর না আসতে পারে। এখন যে ফাঁসি চাওয়া হচ্ছে সেটারও উদ্দেশ্য একই, যে ওখানে যে চুল সংগ্রহ করা হয়েছিল সেগুলো লম্বা চুল ছিল, ছোট চুলের কথা কিছু বলা নেই। আমাকে পুলিশ ধরার পর আমার চুল ছিঁড়ে নিয়ে গিয়ে ওখানে দেয়া হয়েছে। তো জজ সাহেব লিখেছেন যে চুলটা ওখান থেকে যে সংগ্রহ করা হয়েছিল সেটা 9 তারিখে, আসামিকে ধরা হয়েছে 10 তারিখে, 9 তারিখে ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই স্থানে এই চুলটা দেওয়া হবে কী করে? কিন্তু যে কথাটা আমার, যেটা আরও একটা পয়েন্ট যেটা আশ্চর্য হয়েছে, যে শুধু প্রসিকিউশনের লোকেরা আসামির সাজা চাইছে তা না, আমার মনে হচ্ছে যে আসামির পক্ষে যে যারা উকিল ছিলেন তারাও চাইছিলেন যে আসামির সাজা হোক। কেন বলছি? আমি যদি আসামি পক্ষের উকিল থাকতাম তাহলে আমি বলতাম যে এটা ঠিক যে 10 তারিখে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যেগুলো সংগ্রহ করা হয়েছিল সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কত তারিখে পাঠানো হয়েছে? 11 তারিখে। তো তাহলে পুলিশের লোকদের পক্ষে ওই 10 তারিখ তাকে গ্রেপ্তার করার পর তার চুল নিয়ে দেওয়ার তো সুযোগ ছিল, তারা করেছেন কি না সেটা তদন্ত সাপেক্ষ, সুযোগ ছিল। আসামি পক্ষের তো বিচারকের মনে একটা সন্দেহ সৃষ্টি করা দরকার যে দেখুন নিপলেস স্যালাভের ব্যাপারে তারা প্লে নিয়েছিলেন যে আমাকে মারধর করে স্যালাইভা নিয়ে ওখানে দেওয়া হয়েছে। জজ সাহেব এটা লিখেছেন ওই একই, যে ও 9 তারিখে ওকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তো 10 তারিখে ওকে গ্রেপ্তার করে তার স্যালাইভা নিল। তো একই প্রশ্ন আসে যে ওই জিনিসগুলো তো 11 তারিখের আগে পাঠানো হয়নি, পুলিশের কাছে ছিল। তো পুলিশের লোকেরা যদি সৎ না হন তো তাহলে তো এটা সম্ভব। অন্য একজন মহিলার ডিএনএ প্রোফাইলিং আছে, এটা জজ সাহেব নিজে কারণ দেখিয়েছে যে মেয়েদের যৌনাঙ্গের সব বাইরে যে ল্যাবিও মেজরা থাকে সেই পোর্শনে যদি কিছু থাকে সেটা ওই কিছু গজ দিয়ে নিয়ে নেওয়া হয়, মুছে নেওয়া যাকে বলে বা যা বলেন আপনি। আর তারপরে যৌনাঙ্গ থেকে ভ্যাজাইনাল সোয়াব মানে একটা লিকুইড সেটা কালেক্ট করা হয়। তো রায়ে থেকে যেটা জানা গিয়েছে আমার যতদূর মনে পড়ছে যে তার ভ্যাজাইনাল সোয়াবে কিন্তু ডিএনএ আসামির মেলেনি, কিন্তু এই যে ভালভার মপিং বা অ্যানাল সোয়াব এইসবগুলোতে শুধু আসামির মেলেনি, অন্য পুরুষেরও মিলেছে। তো তার কার্যকলাপ তো প্রমাণ করে যে খারাপ কাজের জন্য কথাবার্তা চলছিল এবং প্রমাণ লবট চলছিল। দেখুন, সিবিআইয়ের ব্যাপারেও যারা তদন্ত করেছেন, তদন্তকারী অফিসার সম্পর্কে, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার সম্পর্কে যেমন তিনি বলেছেন, জজ সাহেব সিবিআই তদন্তকারী
সীমা বলে একজন ভদ্রমহিলা ছিলেন, পাহুজা, খুব সম্ভব সীমা পাহুজা, তার সম্পর্কে বলেছেন তিনি কিছু করেননি এবং করেননি সেটা সত্যি। যে ঘটনার পরের দিন সকালে এসে কলেজের প্রিন্সিপাল যারা সিসিটিভি মেনটেন করে তাদেরকে একটা পেন ড্রাইভ দিয়ে বলেছিলেন যে এতটা থেকে এতটার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজটা আমাকে লোড করে দিয়ে দাও। কী দরকার ছিল যদি প্রমাণ লোপাটের কোনো ব্যাপার না থাকবে? এগুলো নিয়ে কোনো তদন্ত হচ্ছে? সন্দীপ ঘোষের কথা বলছেন? হ্যাঁ, তিনি পেন ড্রাইভ নিয়ে নিয়েছিলেন। তারপর কী হয়েছে তো জানি না, কারণ পোস্টমর্টম করার সময় ডাক্তারবাবুরা বলেছেন যে খানিকটা হজম হওয়া খাবার তারা পাকস্থলীতে পেয়েছেন। তো সেই থেকে মৃত্যুটা কখন হয়েছিল সেটা একটা মোটামুটি সময় বোঝা যায়, যারা এক্সপার্ট এই ব্যাপারে, যে কতক্ষণ সময়ে খাবারের অবস্থা কীরকম হয় তার থেকে সেটা একদম 100% ঠিক হবে না, তবে কাছাকাছি হবে। এবং সেটা থেকে যেটা দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় সেখানে ঢুকেছে বা বেরিয়েছে যে সময়টায় মৃত্যুটা তার আগে, সেগুলোর উপর নির্ভর করে মতামত জানাবেন। অতএব অন্যদের ব্যাপারে তারা তাৎক্ষণিক কোনো জাস্টিস দিতে পারবেন এরকম আশা করাটাই ভুল। রায়ে যা পড়েছি, তদন্তে যেভাবে করা হয়েছে, জজ সাহেব যেভাবে কারণ দেখিয়ে রায় দিয়েছেন, তাতে ফাঁসি তো দূরের কথা, এই যাবজ্জীবন হাইকোর্টে টিকবে কিনা আমার সন্দেহ আছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আরজিকর কাণ্ডে শুধুমাত্র অভয়া খুন হয়নি, খুন হয়েছে অভয়ার তদন্ত। সিবিআই আধিকারিকরা এবং তার আগে রাজ্য পুলিশের যারা আধিকারিক, তারা যে তদন্ত করেছেন তার পিছনে একাধিক গাফিলতির প্রশ্ন উঠছে। এবং শুধু তাই নয়, একাধিক গাফিলতির যেরকম প্রশ্ন উঠছে, সেই গাফিলতির পিছনে রয়েছে কোন অঙ্ক, সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতেই শুরু করেছে। সত্যি এর পেছনে কোন অঙ্ক রয়েছে, এটাই আজকের দিনে সবার প্রশ্ন। আগামী সোমবার আমরা জানি যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার ফাঁসি চেয়েছেন, চেয়ে আদালতে গেছেন রাজ্য সরকার এবং সিবিআই। তদন্তের কোন কোন জায়গাগুলো প্রধান প্রশ্নের সম্মুখীন, সেই বিষয়টি নিয়ে একবার কথা বলবো। এবং আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম। স্যার নমস্কার, আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার স্যার, যেটা আজকের দিনে সবথেকে বড় বিষয়, মানুষের কাছে সবথেকে প্রশ্ন, যে অভয়া খুন হবার পর সবাই একটা চেয়েছিল যে তার সঠিক বিচার এসছে, কিন্তু মানুষের বা নাগরিক সমাজের বক্তব্য হচ্ছে সুবিচার আসেনি। এবং সবথেকে যেটা বড় প্রশ্ন আজকের দিনে, যে সিবিআই আধিকারিক এবং রাজ্য সরকার, তাদের যারা তদন্তকারী অফিসার ছিলেন, তারা যে বিষয়গুলোকে এড়িয়ে গেছেন, যেগুলো সাধারণ মানুষও খালি চোখে দেখতে পাচ্ছেন, তারা এত দক্ষ অফিসার হওয়ার সত্ত্বেও তাদের তদন্তের জায়গাগুলোতে সেই বিষয়গুলো এড়িয়ে গেল। তাহলে এর পিছনে রয়েছে কোন অঙ্ক? 172 পাতার যে রায়, সেই রায়ের সেই মূল জায়গাগুলো নিয়ে আমি একটু আপনাকে প্রশ্ন করব, কারণ আপনি পুরো রায়টা পড়েছেন। আমি আপনাকে প্রশ্ন করব যে আপনার চোখে কোন কোন জায়গাটা মনে হয়েছে, যে বিচারক যে রায় দিয়েছেন, বিচারপতি অনির্বাণ দাস, কোন কোন জায়গাগুলো প্রশ্নের সম্মুখীন? দেখুন, রায়ে উনি প্রথম দিকে যে অনিয়মগুলো হয়েছে সেটাও বলেছেন, আর সিবিআই দ্বারা যে হয়েছে সেগুলো উল্লেখ করেছেন। যেমন প্রথম দিকে দেখুন, তিনি এটা উল্লেখ করেছেন যে ডেড বডিটা 9টা, 9:30 নাগাদ সকালে দেখা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের কথা যদি মেনে নেওয়া যায়। তো এরপর হাসপাতাল থেকে তার বাবা মাকে ফোন করে প্রথমে তার শরীর খারাপের কথা বলা হচ্ছে, দ্বিতীয়ত আত্মহত্যার কথা বলা হচ্ছে তাকে, তারপরে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম সব কথা বলা হচ্ছে। এইটা বিভ্রান্তিজনক, কারণ একটা মেডিকেল কলেজে যে ডেথ হয়েছে কি না সেটা নির্ধারণ করার, বা হলে সেটা স্বাভাবিক ডেথ না অস্বাভাবিক, কী কারণে সেই ডেথটা হয়েছে, সেটা বলে দেওয়ার মতো ডাক্তারের কোনো অভাব ছিল না, এবং সেখানে এমার্জেন্সি 24 ঘন্টা কাজ করে।
তো তারপরে যে বাবা মাকে আত্মহত্যার খবর দেওয়া হলো, শুধু বাবা মাকে নয়, আপনি যে রায়ের কথা বলছেন, রায়ে এটা আছে যে 10টা নাগাদ হাসপাতালে যে আউটপোস্ট আছে সেখান থেকে স্থানীয় থানায় যে মেসেজ পাঠানো হয়েছে সেখানে কিন্তু একজন লেডি ডাক্তার আত্মহত্যা করেছেন বলেই জানানো হয়েছে, সেখানে ধর্ষণ খুনের কথা জানানো হয়নি। রায়ে এটার উল্লেখ আছে যে ধরুন যে এই যে 10টার দিকে যে ইনফরমেশনটা থানায় গেল, সেখানে কিছু না লিখে জিডিতে খানিকটা জায়গা ফাঁকা রেখে দেওয়া হলো। তারপরে একজন সাব ইন্সপেক্টর যিনি থানায় পৌঁছলেন 3টে সাড়ে 3টে নাগাদ, তিনি রাত 11:30 নাগাদ সেটা ফিল আপ করলেন 10টা 10-এর টাইম দিয়ে। মানে আপনি চিন্তা করুন, যখন খবরটা আসছেন তিনি ছিলেনই না, আর তিনি সেটা পূরণ করছেন 11:30টায়, কিন্তু সময় দিচ্ছেন 10টা 10। আপনি দেখুন যে ডেড বডিতে দেখা গিয়েছিল সকাল 9টা 9:30টায়, এফআইআরটা হয়েছে রাত 12:15টায়। অর্থাৎ প্রথমে যে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ চাননি যে এটা মার্ডার এবং রেপের কেস শুরু হোক, তারা চেয়েছিলেন আত্মহত্যা বলে ধামাচাপা দিয়ে দিতে। কিন্তু জুনিয়র ডাক্তাররা বা তাদের সঙ্গে অন্য লোকেরা যখন যোগ দিলেন, আন্দোলন শুরু হয়ে গেল, তখন তারা দেখলেন যে এটা ওই আত্মহত্যা বলে আর চালানো যাবে না। তখন তারা একটা কেস শুরু করলেন এবং তখন থেকে চেষ্টা শুরু হয়ে গেল যে একজন কাউকে বলির পাঠা করা হোক, সত্যিকারের যারা অপরাধী তাদেরকে আড়াল করার জন্য। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, তিনি তখনও বলছিলেন, এখনও বলছেন যে তিনি ফাঁসি চান। তিনি যদি ফাঁসি চান তাহলে তিনি স্বাস্থ্যমন্ত্রীর অধীন কলেজ কর্তৃপক্ষ কেন কেসটা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলতে চাইছিলেন? তিনি যদি ফাঁসি চান তাহলে তার অধীনের পুলিশরা মর্গে বডিটা, যেটা মার্ডার কেস এবং রেপ কেসের ময়না তদন্ত সূর্যাস্তের পর হওয়ার কথা না, তো থানার লোকেরা সেটা রাত্রিবেলায় করালেন। এবং যিনি সিনিয়র মোস্ট ডাক্তার ছিলেন তিনি বলছেন যে পার্টির একজন নেতা হুমকি দিয়েছিলেন যদি এই রাত্রে পোস্টমর্টম না হয় তাহলে রক্তগঙ্গা বইবে। কেন এত তাড়াতাড়ি কেন? দেখুন, তারপরে যে পোস্টমর্টম হলো, ডেড বডিটা তার বাবা মার অনিচ্ছা সত্ত্বে পার্টির লোকেরা এবং পুলিশের লোকেরা শ্মশানে নিয়ে গিয়ে আগে যে ডেড বডিগুলো ছিল সৎকারের জন্য সেগুলোকে বাদ দিয়ে এই ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো। উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, যে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সেখান থেকে সত্যিকার প্রমাণ যাতে কিছু আর না আসতে পারে। এখন যে ফাঁসি চাওয়া হচ্ছে সেটারও উদ্দেশ্য একই, যে এই যে যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তিনি বলছেন যে তাকে একজন আইপিএস অফিসারের ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এই বলতে শিখিয়ে দেওয়া হয়েছে, সেখানে তার থেকে লালা নেওয়া হয়েছে বা চুল নেওয়া হয়েছে, তিনি রাজি না হলে তাকে কমিশনার পুলিশের ঘরে আনা হয়েছে, সেখানে আবার তাকে মারধর করা হয়েছে, মানে তাকে ফাঁসিয়েছে এই পুলিশের লোকেরা। এই যে কথাগুলো তিনি বলছেন, ফাঁসি এগুলো তো আর বলতে পারবেন না, তো সেই জন্য ফাঁসি চাইছেন। দেখুন, জজ সাহেব যে রায় দিয়েছেন তাতে উনি অনেকগুলো কথা অনেক বিস্তৃতভাবে লিখেছেন, কিন্তু উনি যেগুলো লিখেছেন সেগুলো সবেতে আমি নিজে সন্তুষ্ট নই। আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। আপনারা চুলের কথা বলছিলেন, দেখুন আসামির তরফ থেকে এটা বলা হয়েছিল যে ওখানে যে চুল সংগ্রহ করা হয়েছিল সেগুলো লম্বা চুল ছিল, ছোট চুলের কথা কিছু বলা নেই। আমাকে পুলিশ ধরার পর আমার চুল ছিঁড়ে নিয়ে গিয়ে ওখানে দেয়া হয়েছে। তো জজ সাহেব লিখেছেন যে চুলটা ওখান থেকে যে সংগ্রহ করা হয়েছিল সেটা 9 তারিখে,
আসামিকে ধরা হয়েছে 10 তারিখে, 9 তারিখে ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ওই স্থানে এই চুলটা দেওয়া হবে কী করে? কিন্তু যে কথাটা আমার, যেটা আরও একটা পয়েন্ট যেটা আশ্চর্য হয়েছে, যে শুধু প্রসিকিউশনের লোকেরা আসামির সাজা চাইছে তা না, আমার মনে হচ্ছে যে আসামির পক্ষে যে যারা উকিল ছিলেন তারাও চাইছিলেন যে আসামির সাজা হোক। কেন বলছি? আমি যদি আসামি পক্ষের উকিল থাকতাম তাহলে আমি বলতাম যে এটা ঠিক যে 10 তারিখে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যেগুলো সংগ্রহ করা হয়েছিল সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কত তারিখে পাঠানো হয়েছে? 11 তারিখে। তো তাহলে পুলিশের লোকদের পক্ষে ওই 10 তারিখ তাকে গ্রেপ্তার করার পর তার চুল নিয়ে দেওয়ার তো সুযোগ ছিল, তারা করেছেন কি না সেটা তদন্ত সাপেক্ষ, সুযোগ ছিল। আসামি পক্ষের তো বিচারকের মনে একটা সন্দেহ সৃষ্টি করা দরকার, এবং যদি সন্দেহ হয় তাহলে সুবিধাটা আসামি পাবেন, কিন্তু এটা কিন্তু করা হয়নি। জজ ওইটা লিখেছেন যে যেহেতু চুল সংগ্রহ করা হয়েছে 9 তারিখে, আসামিকে ধরা হয়েছে 10 তারিখে, অতএব এটার কোনো সম্ভাবনা ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করছি জজ সাহেব যেটা লিখেছেন সেটা ঠিক কথা নয়, আমাকে ক্ষমা করতে হবে, কারণ বিচারক একটা রায় দিচ্ছেন সেটা আমি মানতে বাধ্য। একই ঘটনা যে দেখুন নিপলেস স্যালাইভার ব্যাপারে তারা প্লে নিয়েছিলেন যে আমাকে মারধর করে স্যালাইভার নিয়ে ওখানে দেওয়া হয়েছে। জজ সাহেব এটা লিখেছেন ওই একই, যে ও 9 তারিখে ওকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তো 10 তারিখে ওকে গ্রেপ্তার করে তার স্যালাইভা নিয়ে লাগার কথা। তো একই প্রশ্ন আসে যে ওই জিনিসগুলো তো 11 তারিখের আগে পাঠানো হয়নি, পুলিশের কাছে ছিল। তো পুলিশের লোকেরা যদি সৎ না হন তো তাহলে তো এটা সম্ভব যে তার থেকে জোগাড় করে সেটা লাগানো। দেখুন নিফেলে যে স্যালাইভের জাজমেন্টে যেটা লেখা আছে, আমরা তো তদন্ত করিনি বা কোর্টে উপস্থিত ছিলাম না, সেখানে বলা হচ্ছে যে ভিকটিমের ডিএনএ প্রোফাইলিং আছে, আসামির ডিএনএ প্রোফাইলিং পুরো আছে, কিন্তু অন্য একজন মহিলার ডিএনএ প্রোফাইলিং আছে। এটা জজ সাহেব নিজে কারণ দেখিয়েছেন যে কেন এটা হয়েছে। তিনি ভিডিওর উল্লেখ করে বলেছেন যে মর্গে যখন এগুলো কালেক্ট করা হচ্ছিল তখন সেখানকার লোকেরা অন্য পোস্টমর্টম করার পর তাদের পোশাক পাল্টায়নি, হাত স্যানিটাইজ করেনি, বা অন্য কোনো ছুরি কাঁচি বা অন্য যেগুলো তারা জিনিস ব্যবহার করেছে সেগুলো তারা স্যানিটাইজ করেনি, অথবা এর জন্য কন্টামিনেশন হয়ে থাকতে পারে। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই কারণে তাকে দোষী সাব্যস্ত করার এটা একটা কারণ। দেখুন রায়ে যে ভালভার মপিংয়ের কথা বলা হয়েছে, যারা তদন্ত জানেন তারা বুঝতে পারবেন, যারা রেপ কেসের তদন্ত করেন, যে মেয়েদের যৌনাঙ্গের সব বাইরে যে ল্যাবিও মেজরা থাকে সেই পোর্শনে যদি কিছু থাকে সেটা ওই কিছু গজ দিয়ে নিয়ে নেওয়া হয়, মুছে নেওয়া যাকে বলে বা যা বলেন আপনি। আর তারপরে যৌনাঙ্গ থেকে ভ্যাজাইনাল সোয়াব মানে একটা লিকুইড সেটা কালেক্ট করা হয়। তো রায়ে থেকে যেটা জানা গিয়েছে আমার যতদূর মনে পড়ছে যে তার ভ্যাজাইনাল সোয়াবে কিন্তু ডিএনএ আসামির মেলেনি, কিন্তু এই যে ভালভার মপিং বা অ্যানাল সোয়াব এইসবগুলোতে শুধু আসামির মেলেনি, অন্য পুরুষেরও মিলেছে। তো এইটা যদি মর্গে থেকে কন্টামিনেশন না হয় তাহলে তো অন্য লোকের এই অপরাধে যে যোগ সেটা প্রমাণ করে। তো রায়ে এগুলো আছে, আমার মনে হচ্ছে এগুলো চোখে পড়ার মতো। যেমন রায়ে
আমি যে সাব ইন্সপেক্টরের কথা বললাম যে পরে এসে ব্যাকডেট দিয়ে লিখছেন, উনি সেটা কন্ডেম করেছেন, বলেছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি কলকাতা পুলিশের যিনি আইও ছিলেন, খুব সম্ভবত রূপালী মুখোপাধ্যায়, উনি বলছেন যে আসামিকে যখন ধরে নেওয়া হয়েছে উনি ফোনটা নিয়ে রেখে দিয়েছেন। দেখুন, আমাদের পুলিশে স্ট্যান্ডার্ড অপারেটিং কতগুলো প্রসিডিউর আছে। একজন আসামিকে ধরে নিয়ে আসলো, তার কাছে তো আর্মসও থাকতে পারে, তো তাকে যদি সার্চ করে সেগুলো নিয়ে না হয় তাহলে তো আপনাকে খুন করে দিতে পারে থানায় মধ্যে। তো এগুলো যাতে না হয় সেই জন্য ডাইরেকশন হচ্ছে যে কাউকে নিয়ে আসলে প্রথমে সার্চ করতে হবে। সার্চ করে এই কেসে যেগুলো লাগবে তার কাছে পাওয়া যাচ্ছে সেগুলো ওই কেসের রেকর্ড হিসেবে সিজ হবে, কিন্তু যেগুলো কেসে কাজে লাগবে না, যদি একটা পেন থাকে বা একটা রুমাল থাকে বা এই জাতীয় জিনিস যেগুলো কেসে মানে যা ইতিহাস তাতে কেসে নেওয়ার দরকার নেই, সেগুলো লিস্ট করে জেনারেল ডায়েরি এন্ট্রি করে রাখতে হবে, যাতে আসামি ছাড়া পেলে ওই জিনিসগুলো ফেরত পায়। আর আপনি যদি একটা ফোন পান, তো সেটা তো এখন সেখান থেকে প্রচুর এভিডেন্স জোগাড় হতে পারত, যে ঘটনার সময় তার যে লোকেশান, ঘটনার সময় তিনি কার কার সঙ্গে কথা বলেছেন, কে তাকে ফোন করেছে, ওই থানার লোকদের সঙ্গে কথা বলেছেন কিনা সেটাও জানা যেত। তো সেগুলো কিছু না করে ফোনটা রেখে দেওয়া হয়েছে, পরে তার হাতে ফেরত দেওয়া হয়েছে। তো এটা কোনো একজন অ্যাডিশনাল ওসি মানে ইন্সপেক্টর, তার মানে সে সাব ইন্সপেক্টর হিসেবে অন্তত চাকরিতে ঢুকেছে, তো তার পক্ষে এটা করা সম্ভব, তা আমার পক্ষে তো বিশ্বাস করা অসুবিধাজনক। জজ সাহেবও এটা দেখেছেন যে এটা একদমই ঠিক কাজ হয়নি, এবং জজ সাহেব কলকাতার পুলিশ কমিশনারকে ডাইরেকশনও দিয়েছেন যে ট্রেনিং দেওয়া হয় বা এভিডেন্স যেখানে হয় তারা যাতে সেন্সিটিভ হয়। কিন্তু যেখানে পুলিশ কমিশনের ভূমিকা আপনারা তো জানেন যে পুলিশ কমিশনারকে ডাক্তারদের রেজিস্ট্রেশন বলে এখান থেকে সরাতে হয়েছিল, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছেন যে সেদিন রাত 2টো পর্যন্ত তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। এটাকে আইনত কাজ। পুলিশ কমিশনার তো হোম সেক্রেটারির অধীনে কাজ করেন, মুখ্যমন্ত্রীর কিছু জানার থাকলে পুলিশ কমিশনারের কাছে হোম সেক্রেটারির কাছ থেকে জানবেন। আমি মেনে নিলাম যে বিশেষ একটা জরুরি অবস্থা ছিল, তিনি তাড়াতাড়ি জানতে চাইছিলেন, একবার ফোন করলেন বা পুলিশ কমিশনার একবার ফোন করলেন, সেটা বোঝা যায়। কিন্তু 2টো পর্যন্ত ফোন করে যাচ্ছেন ভালো কাজের জন্যে, তো এই তার কার্যকলাপ তো প্রমাণ করে যে খারাপ কাজের জন্য কথাবার্তা চলছিল এবং প্রমাণ লবট চলছিল। দেখুন, সিবিআইয়ের ব্যাপারেও যারা তদন্ত করেছেন, তদন্তকারী অফিসার সম্পর্কে, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার সম্পর্কে যেমন তিনি বলেছেন, জজ সাহেব সিবিআই তদন্তকারী সীমা বলে একজন ভদ্রমহিলা ছিলেন, পাহুজা, খুব সম্ভব সীমা পাহুজা, তার সম্পর্কে বলেছেন তিনি কিছু করেননি এবং করেননি সেটা সত্যি। ধরুন যে ঘটনাটা যেখানে ঘটছে সেমিনার রুম, তার পাশে চেস্টের ডিপার্টমেন্ট, সেখানে ডাক্তারবাবুরা ছাড়া ওখানে নার্সিং স্টেশন থাকে, সারা রাত নার্সরা থাকে। তো যে নার্সরা নির্দিষ্ট সময় ছিল তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়নি, সব ডাক্তারদেরকেও জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়নি। একটা জিনিস রায় থেকে আপনি জানতে পারবেন যে ঘটনার পরের দিন সকালে এসে কলেজের প্রিন্সিপাল যারা সিসিটিভি মেনটেন করে তাদেরকে একটা পেন ড্রাইভ দিয়ে বলেছিলেন যে এতটা থেকে এতটার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজটা আমাকে লোড করে দিয়ে দাও। কী দরকার ছিল যদি প্রমাণ লোপাটের কোনো ব্যাপার না থাকবে? এগুলো নিয়ে কোনো তদন্ত হচ্ছে? সন্দীপ ঘোষের কথা বলছেন? হ্যাঁ, তিনি পেন ড্রাইভ নিয়ে নিয়েছিলেন, তারপর কী হয়েছে তো জানি না। এবং তারপরে আপনারা জানেন যে সিসিটিভি ফুটেজ দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে না, তো 2টো স্ট্রেতে খুব অল্প সময়ের জন্য সিসিটিভি পেয়েছে, পুরো সিসিটিভি দেয়নি সিবিআইকে। আর সিবিআই যেটা করেছে যে এই যে আইও জজ সাহেব বলছেন তিনি কিছু করেননি তদন্ত, অন্যরা যা কিছু বলেছেন সেগুলো কিন্তু সাজিগুজি করে পেশ করে দিয়েছে। আরে এটা আইওর কাজ। তারপরে আমি যেটা সব থেকে আপত্তিজনক মনে করছি
যে সঞ্জয় রায় ছাড়া অন্য যাদের এই ক্রাইমে উপস্থিতি ছিল তাদের সামনে আনার জন্য সিবিআই কিছু করেছে বলে আমাদের জানা নেই। তারা সুপ্রিম কোর্টে মুখবন্ধ খাম দিয়েছেন, সেখানে কি আছে সুপ্রিম কোর্ট জানে। সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সন্তুষ্ট হয়ে থাকলে কী কারণ হয়েছে তারা বলতে পারবেন। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপত্তিজনক কেন বলছি। দেখুন, সিবিআই আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। তো প্রিন্সিপাল এবং থানার ওসিকে তারা গ্রেপ্তার করেছিলেন। কোনো রকম প্রমাণ ছাড়া তাদেরকে গ্রেপ্তার করার কোনো দরকার ছিল? আর যদি প্রমাণ ছিল বলে গ্রেপ্তার করেছেন তাহলে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া তাদের কোনো আপত্তি ছিল? অতএব সিবিআই যে কাজ করেছেন সেটাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তারা এতদিন পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না। তারাও সঞ্জয় রায়ের সাজা দিয়ে কলকাতা পুলিশ যেটা চাইছিল হাত ধুয়ে ফেলতে যদি চান তাহলে তো সন্দেহ হবেই। সেই জন্য সিবিআইয়ের যে তদন্ত নিয়ে যা করেছেন সেটা আমরা যতটুকু জানতে পাচ্ছি সেটা সন্দেহজনক কাজ, হতাশাব্যঞ্জক কাজ। স্যার, আরেকটা বিষয় যেটা অত্যন্ত বড় একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেমিনার রুম, যেটাকে বলা হচ্ছে যে প্লেস অফ অকারেন্স। সেই প্লেস অফ অকারেন্সে বারবার একটা কথা আপনারাও বিভিন্ন আলোচনার মাধ্যমে তুলেছেন যে সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, সেখানে অগোছালো কোনো পরিস্থিতির চিহ্ন নেই, একদম মানে সুন্দর করে গোছানো জায়গায় দেহটা রাখা। এবং সেখান থেকেই স্যার অভয়ের যে চশমার যে কাঁচ ম্যাট্রেসের তলা থেকে উদ্ধার হলো, সঞ্জয় রায়ের চুল সেখান থেকে উদ্ধার হলো। এই যে পুরো ব্যাপারগুলো, এবং সঞ্জয় রায়ের ব্লুটুথ হেডফোন, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে যার ভিত্তিতেই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে। এই যে সেমিনার রুম, সেটাও যেরকম একদিকে প্রশ্ন তুলছে এই বিষয়গুলো, পাশাপাশি স্যার 8 তলার ওটি রুম, আমরা সকলেই জানি যে অর্থোপেডিক ডিপার্টমেন্টটাই ছিল সন্দীপ ঘোষ, মানে অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং সেই 8 তলার ওটি রুমেও কিন্তু একইভাবে এই ঘটনা ঘটার কিছুদিন পর পর সেখানেও কিন্তু সন্দেহভাজন কিছু জিনিসের দেখা মেলে, এবং নার্সরা সেটা যখন জানান সিবিআই তখন মৌখিকভাবে ওটি রুমটাকে সিল করে দিয়েছিলেন। স্যার, সিবিআই কি সত্যি ওই 8 তলার ওটি রুমে সিল করা হয় না? এখানে কথাটা ভুল হচ্ছে। দেখুন, যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট, রায়ে কথা বলা আছে, সেখানে এই ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে এবং এটা চোখে পড়ার মতোই যে সেখানে এই যে তার শরীরে অতগুলো ক্ষত আছে এবং ডাক্তারবাবুরা মত দিচ্ছেন যে তার মুখ চেপে গলা টিপে হত্যা করা হয়েছে। তো সেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন দেখা যায়নি। অতএব এটা ইঙ্গিত করে যে হতে পারে যে অন্য কোনো জায়গায় তাকে ধর্ষণ করে খুন করে এনে ডেড বডিটা এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে 8 তলার রুমটা সিঁড়ির পাশেই আছে এবং ওই যে নার্সিং স্টেশনের কাছাকাছি সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় বা উপর থেকে আনা যায়, তো স্বাভাবিকভাবে ডেড বডি ওখান থেকে খুব সহজেই আনা যায়। তো সেখানে ঘরে যখন সন্দেহজনক কিছু দেখা যায় সিবিআইকে জানানো হয়েছিল, সিবিআই বলেছিল ঘরটা বন্ধ করে রাখো। এরপরে সিবিআই ওখানে যায়নি। যদি তুমি যাবে না তাহলে ঘরটা বন্ধ করে রাখতে বললে কেন? আর তারপরে যখন এখনও ঘরটা কর্তৃপক্ষ খুলতে চায়, জুনিয়র ডাক্তাররা বাধা দেয়, তখন তারা সিবিআইয়ের কাছে লিখিতভাবে চিঠি পাঠায়। সিবিআই বলে যে আমরা তো সিল করিনি, অতএব আমরা কেন এই চিঠি নেব, আমরা ওর মধ্যে নাই। তো তারপরে স্বাভাবিকভাবে কর্তৃপক্ষ ঘরটা খুলে দেয়। যখন ওখানে কিছু পাওয়া যাবে বলছে, তদন্তকারী সংস্থার লোকেরা কেন যাবে না? এটা খুবই সন্দেহজনক ব্যাপার। এবং মৌখিকভাবে কেন বলবে? তুমি কি তাহলে সত্যিই সিল করো, অথবা বলো যে না আমাদের দরকার নাই। তো এই যে কাজ যেটা আপনি উল্লেখ করলেন সেটাও সিবিআইয়ের পক্ষ থেকে খুবই সন্দেহজনক, শুধু নয় আপত্তিজনক। স্যার, পাশাপাশি অভয়া যে 4 জনের সঙ্গে ডিনার করেছিলেন ওই রাতে, সেই রাতে যারা বন্ধু ছিল তাদেরও কিন্তু বয়ানে অসঙ্গতি রয়েছে, এবং 2 জনের জিজ্ঞাসাবাদ হয়েছে এবং 2 জনের জিজ্ঞাসাবাদ হয়নি, এমনটা একটা খবর পাওয়া যাচ্ছে। দেখুন, রায়ে যতটা মনে পড়ছে আমি বোধহয় 2 জনেরই বোধহয় কী বলেছেন সেটা
জজ সাহেব উল্লেখ করেছেন যে সব কজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আমার মনে পড়ছে না, যদি না হয় তাহলে সেটা একদমই ঠিক হয়নি। আমি তো বললাম যে তখন যে সিস্টাররা ওখানে উপস্থিত ছিলেন বা যে ডাক্তারবাবুরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, বা যে সংস্থা থেকে খাবারটা আনা হয়েছিল, যে লোক ডেলিভারি দিয়েছিল, সেটাও জিজ্ঞাসাবাদ করলে ভালো হতো, কিন্তু সেটা করা হয়নি। স্যার, সঞ্জয় রায়ের যে আইনজীবী কবিতা সরকার, তিনি দাবি করছেন যে এখনো পর্যন্ত ভিসেরা রিপোর্ট আসেনি। ভিসেরা রিপোর্ট থেকে যেটা জানা যায় যে তাকে কোনো রকম বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা এইরকম কিছু। তো এই কেসের যা ইতিহাস তাতে ভিসেরা রিপোর্ট থেকে কিছু জানা যাবে না আমি বলছি না, মানে তাকে কাবু করার জন্য কিছু মাদক জাতীয় বা কিছু খাওয়ানো যে হয়ে না থাকতে পারে আমি বলছি না, কিন্তু অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। কারণ পোস্টমর্টম করার সময় ডাক্তারবাবুরা বলেছেন যে খানিকটা হজম হওয়া খাবার তারা পাকস্থলীতে পেয়েছেন। তো সেই থেকে মৃত্যুটা কখন হয়েছিল সেটা একটা মোটামুটি সময় বোঝা যায়, যারা এক্সপার্ট এই ব্যাপারে, যে কতক্ষণ সময়ে খাবারের অবস্থা কীরকম হয় তার থেকে সেটা একদম 100% ঠিক হবে না, তবে কাছাকাছি হবে। এবং সেটা থেকে যেটা দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় সেখানে ঢুকেছে বা বেরিয়েছে যে সময়টায় মৃত্যুটা তার আগে। মৃত্যুটা ঠিক কখন হয়েছিল এই বিষয়ে মানে কি বোঝা যাচ্ছে? দেখুন, একদম তো পিন পয়েন্ট করা যায় না শারীরিক অবস্থা দেখে, তো মোটামুটি একটা বোঝা যায়। তো এখানে জাজমেন্টে যেটা লিখেছে এবং তার থেকে আজকে দেখবেন এটা একটা পত্রিকাতেও বেরিয়েছে যে ওই খাবারের অবস্থা দেখে যে মৃত্যুর যে সময়টা ডাক্তারবাবুরা বলছেন সেটা কিন্তু সঞ্জয় রায় যখন ঢুকেছিল বেরিয়েছিল সেই সময়ের একটু আগে। তবে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা খাবার থেকে অন্য খাবারের যে পরিবর্তন সেটা আলাদা হয় এবং সামান্য একটু এদিক ওদিক হতে পারে, মানে সেটা শীতকাল গরমকাল তার উপরেও নির্ভর করে। কিন্তু টাইম যেটা ডাক্তারবাবুরা বলছেন ঢোকা বেরোনোর আগে সেটা হচ্ছে। দেখুন আজকে একটা পত্রিকাতে ওটা বেরিয়েছে আমি দেখছিলাম। স্যার, এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখলাম যে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, তার যাবজ্জীবন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং সিবিআই দুজনেই হাইকোর্টে যাচ্ছে, সোমবার দিন শুনানি। স্যার, আমাদের যেটা প্রত্যাশা সেই জাস্টিস, হাইকোর্টে কি সেই জাস্টিস পাবে যেটা নাগরিক সমাজ এতদিন ধরে বারবার বলে? ফাঁসির কথা বলছেন তো? না, ফাঁসির কথা বলছি না, মূল যারা আরও অপরাধী, যাদেরকে অভয়ের বাবা মা এখনো বলছে এটা প্রাতিষ্ঠানিক খুন এবং এর সাথে আরো অনেকে যুক্ত। আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে, হাইকোর্ট সাধারণত, হাইকোর্টের ক্ষমতা নেই তা আমি বলছি না, তো কোনো সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন না, বা তো তাহলে কলকাতা পুলিশ বা সিবিআই যেগুলো জোগাড় করে দিয়েছে, জজ সাহেব যেটা রায় লিখেছেন, হাইকোর্ট সেগুলোকেই বিশ্লেষণ করবেন, সেগুলোর উপর নির্ভর করে মতামত জানাবেন। অতএব অন্যদের ব্যাপারে তারা তাৎক্ষণিক কোনো জাস্টিস দিতে পারবেন এরকম আশা করাটাই ভুল। হাইকোর্ট খুব জোর বলতে পারে যে আমাদের মনে হচ্ছে যে আর কেউ থাকতে পারে, তদন্ত করুন, তার বেশি না। সঞ্জয় রায়ের ফাঁসি কি হতে পারে? না যাবজ্জীবন, সেটাও হবে না। আর দ্বিতীয়ত, এই ঘটনার কি সিবিআই পুনর্তদন্ত করতে? রায়ে যা পড়েছি, তদন্ত যেভাবে করা হয়েছে, জজ সাহেব যেভাবে কারণ দেখিয়ে রায় দিয়েছেন, তাতে ফাঁসি তো দূরের কথা, এই যাবজ্জীবন হাইকোর্টে টিকবে কিনা আমার সন্দেহ আছে। আর পুনর্তদন্ত সেটা তো কোর্ট দিতেই পারে, সে ব্যাপারে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সেই পুনর্তদন্ত হলে কি কোথাও না, তদন্ত কিন্তু বন্ধ হয়নি, আপনারা একটা ভুল করছেন। এরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলেছে এবং দিতেও পারে, এবং তার জন্য কোর্ট থেকে তারা আদেশও নিয়ে রেখেছে, তদন্ত বন্ধ হয়নি। শুধুমাত্র
ততক্ষণ পর্যন্ত তদন্ত করে যে প্রমাণ পাওয়া গিয়েছিল রায়ের বিরুদ্ধে, সেটা রায়কে ট্রায়ালের জন্য সেগুলো তারা আদালতে পেশ করেছিল, তদন্ত বন্ধ হয়নি। কিন্তু স্যার সাজা তো ঘোষণা হয়ে গেল, মানে বিচার শেষ হল, এখনো তদন্ত শেষ হলো না, সাজা ঘোষণা হয়ে গেল। একজন আসামির ব্যাপারে যে প্রমাণ কোর্টে পেশ করা হয়েছিল তারপর ভিত্তি করে সাজা হয়েছে, তার মানে অন্য অপরাধীর আর সাজা হবে না, বা অন্য অপরাধীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সেটা কোর্টে বিচার হবে না, তার মানে তাই নয়। এই আলোচনা আমাদের চলতেই থাকবে। অনেক ধন্যবাদ স্যার।